আমরা শুরু করি। আমরা হচ্ছে গিয়ে আমার কথা তো স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে প্রথমে যে সাবজেক্টটা দেখব সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। ঠিক আছে? তো এটা সাবজেক্ট কোড হচ্ছে গিয়ে 12212। তো এই সাবজেক্ট কোডটা একটু ইম্পর্ট্যান্ট, সবাই দেখবেন। তো এই সাবজেক্ট শুরু করার আগে আমরা হচ্ছে গিয়ে এই সাবজেক্টের যে প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটা কেমন ওইটা আগে একটু দেখব, তাহলে আমাদের আহ, মোটামুটি প্রিপারেশন নিতে সহজ হবে বা পড়াশোনা করতে সহজ হবে। ঠিক আছে? তো রিসেন্ট কোশ্চেন আমার কাছে নেই, এটা আপনাদের আহ, বই যেটা কালেক্ট, আচ্ছা আপনারা কি বই কেউ কালেক্ট করছেন? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করতে হবে সবাইকে। পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি, একটু আস্তে হচ্ছে। আহ, আচ্ছা, মনে হয় হেডফোনে একটু প্রবলেম হইতে পারে, একটু ধৈর্য নিয়ে শোনেন, আমার মনে হয় বুঝতে পারা যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, বই কি কেউ কালেক্ট করছেন, নতুন বই এখানে যারা জয়েন করছেন? না স্যার, এখনো কালেক্ট করা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, তো বই দ্রুত সম্ভব, মানে যত দ্রুত সম্ভব হয় আপনারা বইটা কালেক্ট করে ফেলেন, হ্যাঁ? তো দেখেন এখানে বিষয়কোড কিন্তু 2211, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, কিন্তু আমরা দেখেন এই সাবজেক্ট কোড এইটা করতেছি। তো এইটা হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেন, এটা হচ্ছে আপনাদের 2 ব্যাচ আগের বই, অর্থাৎ আপনারা যে ব্যাচ ভর্তি হয়েছেন তার আগের ব্যাচ থেকে এই নতুন বইটা অর্থাৎ নতুন সিলেবাসটা আসছে। তো ম্যাক্সিমাম সব একই, কোনো তেমন পার্থক্য নাই। তবে যদি নতুন বইয়ে মানে রিসেন্ট কোশ্চেনগুলো থাকে তাহলে আমার মনে হয় ওইটা পড়ার জন্য দেখা গেল যে একদম রিসেন্ট যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষায় যে কোশ্চেন আসছে ওইগুলো বাদ দিয়ে আমরা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়তে পারবো। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে গিয়ে যে সাবজেক্টটা শুরু করছি সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। এটা 60 মার্কের পরীক্ষাতে হয় এবং 3 ঘন্টা সময় হয় থাকে। ঠিক আছে? তো এইটা 3টা বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ। এখন ক আর খ বিভাগের যতগুলো কোশ্চেন থাকে সবগুলারই অ্যান্সার করতে হয়, এবং লাস্টের যে গ বিভাগ, এই গ বিভাগ হচ্ছে গিয়ে 6টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়, অর্থাৎ একটা বাদ দিতে পারবেন। ঠিক আছে? তো ক বিভাগের যে কোশ্চেনটা এটা প্রত্যেকটা 1 মার্ক করে, 10টা কোশ্চেন থাকে, 10 মার্কই মানে 10টা কোশ্চেনের অ্যান্সারই করতে হয়। তো এই 10টা কোশ্চেন হচ্ছে কি ওই 1 মার্কের কোশ্চেন, অর্থাৎ 1 লাইন বা 2 লাইনের মধ্যে অ্যান্সার করে ফেলতে হয়। মানে জাস্ট সংজ্ঞাটুকু, এখানে হচ্ছে কি বিস্তারিত বা একটু বলার মানে সময় যদি পান ভালো। অনেকে আমি এই সাবজেক্টের খাতা দেখছি, অনেকে হচ্ছে গিয়ে আরো অনেক বেশি করে লেখে, তো সেক্ষেত্রে নাম্বার কম দেওয়ার কোনো সুযোগ থাকে না। দেখা গেল একটা ছোট সংখ্যা লিখছেন, তো যে খাতা দেখবে তার হয়তো সংখ্যাটা খুব বেশি পছন্দ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আহ, যারা একটু বেশি লেখে সংজ্ঞার সাথে একটু মানে ব্যাপারটাকে আর মানে যে বিষয় সম্পর্কে সংজ্ঞাটা চাইছে ওই সংজ্ঞার ডিটেলস আপনি যদি বোঝায় লেখেন সেক্ষেত্রে আর কি মার্ক কাটার সম্ভাবনা কম থাকে। আর এটা হচ্ছে গিয়ে ক বিভাগ গেল। এখন খ বিভাগেও 10টা কোশ্চেন থাকবে এবং 2 মার্ক করে থাকবে, এখানে হচ্ছে 20 মার্ক টোটাল। এখানে যে কয়টা কোশ্চেন সবগুলোরই অ্যান্সার করতে হয়, অর্থাৎ 1 নম্বরের যে কোশ্চেন ক বিভাগের এর থেকে একটু বড় করে অ্যান্সার করতে হয় এগুলা, যেহেতু 2 মার্কের কোশ্চেন বুঝতেই পারতেছেন।
আচ্ছা, এরপরে গ বিভাগ যেটা, এটা হচ্ছে গিয়ে 6টা কোশ্চেন থাকবে এবং 5 মার্ক করে। এই 6টা কোশ্চেনের মধ্যে, সরি, এটা 6 মার্ক করে থাকবে। তো এই 6টা কোশ্চেনের মধ্যে 5 মার্ক, মানে 5টা কোশ্চেন হচ্ছে কি অ্যান্সার করতে হয়, অর্থাৎ একটা কোশ্চেন আপনি বাদ দিতে পারবেন এখান থেকে। তো 60 মার্কের যতগুলো সাবজেক্টের পরীক্ষা হবে সবগুলোর প্যাটার্ন এই একই রকম। 3টা বিভাগ থাকবে, 3টা বিভাগ থেকে আপনার মার্ক যে ডিস্ট্রিবিউশন এটা এরকমই থাকবে, ঠিক আছে? তো কোশ্চিন সম্পর্কে বা কোশ্চিন প্যাটার্ন নিয়ে কারোর কোনো বুঝতে সমস্যা যদি থাকে কোশ্চিন করতে পারেন। স্যার সময় এত বেশি দেওয়া কেন? 3 ঘন্টা তো এত লাগে না মনে হচ্ছে। এখন যদি সবগুলো কোশ্চেনের অ্যান্সার জানা থাকে তাহলে খুব দ্রুত পরীক্ষা শেষ হবে। আর অনেকে থাকে যে প্রিপারেশন নেয় না, তারা আরেকজনের খাতার উপর ডিপেন্ড করে বা আদার্স টেকনিক অবলম্বন করে, তাদের ক্ষেত্রে সময় লাগে। তো সময় বেশি থাকলে ভালো, পরীক্ষা শেষ করে আগে চলে আসলেন, সমস্যা তো আর নাই। এই 5 মার্কের গুলো কি তাহলে কি অনেক বড় বড় করে লিখতে হবে নাকি রচনার মতো করে? 5 মার্কের কোশ্চেন গুলা আমি খাতা দেখছি, ওগুলা আপনার অবশ্যই এটা মানে ডিপেন্ড করে, যেমন এই যে ব্লক ডায়াগ্রাম এঁকে বিভিন্ন অংশের যদি বর্ণনা লিখতে যান এমনি এটা 3 থেকে 4 পেজ হয়ে যাবে। অর্থাৎ কোশ্চিনের ডিমান্ড, এই কোশ্চিনটা যদি আপনি নর্মালি অ্যান্সার করতে যান মিনিমাম 3 থেকে 4 পেজ হবে, বুঝতে পারছেন? আবার এই যে জি স্যার। অপারেটিং সিস্টেমের কার্যবলী বর্ণনা, এটাও বড় কোশ্চেন হয়ে যাবে। তো চেষ্টা করবেন এই কোশ্চেন, যেহেতু 6 মার্কের কোশ্চেন, একটু বড় করে লেখাটাই ভালো। এই এই সাবজেক্টগুলাই স্টুডেন্ট যারা মোটামুটি পড়াশোনা করে তারা প্রচুর লেখে। অর্থাৎ ওই যে আমরা ছোটবেলায় বিভিন্ন সাবজেক্ট পড়ছি না, যেমন বাংলা দ্বিতীয় পত্রের রচনা, কে কত বেশি পেজ লিখতে পারে, স্যার পেজ গুনে নাম্বার দিত। মানে অনেকটা ব্যাপার ওই রকম হয়ে যায়। খাতা দেখার যদি বলি অভিজ্ঞতা, সেক্ষেত্রে আপনার টাইম তো খুব কম থাকে। তো যে টিচার উনি খাতার প্রথম পেজ পড়ে বুঝতে পারে যে স্টুডেন্ট কেমন, গোঁজামিল দিয়ে লিখছে নাকি এর মধ্যে কিছু আছে। তো এই কোশ্চেনগুলা ওই দেখলেই বোঝা যায় যে এ কি গোঁজামিল লিখছে কিনা। অর্থাৎ এই ব্লক ডায়াগ্রামের যে, সাপোজ এই কোশ্চেনটাই আসে, এই কোশ্চেনের যদি ব্লক ডায়াগ্রামের বিভিন্ন অংশর নাম যদি না জানেন তাহলে পরে আপনি এটা লিখতেই পারবেন না। তো এই নাম যদি সবগুলো লেখেন তাহলে ভিতরে কি লেখছেন ওটা এমনি বোঝা যায় যে লেখছে। আবার একদম ওই যে গরুর রচনার মতো লিখে আসলেও কিন্তু এই সাবজেক্টগুলোর নাম্বার দেয় না। যেমন এই যে এইগুলার ফুল ফর্ম বা কাজ কি, এটা তো আপনি বানায় কিভাবে লিখবেন এই সম্পর্কে যদি না জানেন। এগুলার এই যে হার্ডওয়্যার সফটওয়্যার, এটা বানায় কি লেখা যায়। তো এই আর কি। তো কোশ্চেন সম্পর্কে মোটামুটি আহ, কারোর কোনো প্রবলেম নাই বুঝতে পারতেছি নাকি? ধারণা আসছে। আচ্ছা, আপনারা একটু সময় মেনটেন করে ক্লাসে জয়েন করবেন। 9টায় ক্লাস থাকে, আপনারা 9টা 3-এর আগে মনে হয় কেউই জয়েন করেননি। তো সেক্ষেত্রে আমি কনফিউজড হয়ে যাই যে আজকে কি ক্লাস তাহলে মানে ক্যান্সেল হলো নাকি। তো সেই ক্ষেত্রে একটু সবাই সময় মতো ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের সাবজেক্টের নাম প্রথমে বলছি কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। তো এই সাবজেক্টটাই আমাদের টোটাল 6টা অধ্যায় আছে। কম্পিউটার বেসিক, কম্পিউটার মেমোরি, কম্পিউটার উপাদান ও স্টোরেজ, কম্পিউটার পেরিফেরালস সফটওয়্যার, আর হচ্ছে গিয়ে কম্পিউটার অপারেটিং সিস্টেম। তো আমরা আজকে প্রথম 2 অধ্যায় শেষ করার চেষ্টা করব। তো কম্পিউটারের বেসিকে যদি যাই, কম্পিউটার সম্পর্কে কার ধারণা নাই, এমন কি কেউ আছেন যে কম্পিউটার সম্পর্কে জানেন না? বা জানলেও একটু মোটামুটি ভালোভাবে বলতে পারবেন এমন কেউ কি আছেন নাকি?
কম্পিউটার মূলত একটা গণনার যন্ত্র আচ্ছা। এবং ইলেকট্রনিক্স ডিভাইস। হুম। আর মানে সাথে আর কিছু যোগ বিয়োগ? যোগ বিয়োগ বলতে কম্পিউটার কিভাবে কাজ করে এটা? হ্যাঁ, মানে কম্পিউটার সম্পর্কে একটু ডিটেইলস বলেন। মানে একদম শর্ট হয়ে গেল, ওই জন্য বলতেছি কিছু যোগ করেন। স্যার এই মোটামুটি শর্ট বললাম। ও আচ্ছা। তো কম্পিউটার আমরা নরমালি যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে মিনি কম্পিউটার, অর্থাৎ আমাদের বাড়িতে যেগুলো হচ্ছে ডেস্কটপ, ল্যাপটপ, তারপরে হচ্ছে গিয়ে আপনার ট্যাবলেট পিসি বলে, এগুলাই সাধারণত আমরা দেখি। তো কম্পিউটার শুরুতে আপনার আবিষ্কার হয়েছিল মূলত হিসাব করার জন্য, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করার জন্য। কিন্তু এখন বর্তমান আমাদের বিভিন্ন প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করি। সেটা হচ্ছে বিভিন্ন সেক্টর হয়ে গেছে, কেউ বিনোদন সেক্টরের জন্য, তারপরে হচ্ছে অফিসিয়াল কাজের জন্য, বা আদার্স বিভিন্ন প্রবলেম সলভের জন্য আমরা কম্পিউটার ব্যবহার করতেছি। তো এই অধ্যায়ে মূলত কম্পিউটারের যে আবিষ্কার কিভাবে আসলো, বা হচ্ছে মূলত প্রজন্মকাল এবং শ্রেণী বিভাগ, বিভিন্ন ক্যাটাগরিতে কম্পিউটারকে যে শ্রেণী বিভাগ করা হয়েছে, এই সম্পর্কে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়ে মূলত মুখস্থ বিদ্যা ছাড়া আসলে কিছু নাই, বোঝার টার্ম খুবই কম বা নাই বললেই চলে। তো আমরা এই যে কম্পিউটারের যে সংজ্ঞাটা এখানে আপনারা একটু দেখে নেবেন, এটা আমি আর পড়ে শোনাচ্ছি না, এটা এটুকু বললেই হবে। কম্পিউটারের ইতিহাস যদি কেউ জানতে চান তাহলে এখান থেকে রিডিং পড়তে পারেন, খুব বেশি ইম্পর্টেন্ট না, পড়ে রাখলে ভালো। আচ্ছা, আমাদের মেন পড়া শুরু হচ্ছে এখান থেকে। ডাটা প্রসেসিং এর ক্ষমতা, আকার, গতি ইত্যাদির উপর নির্ভর করে বিভিন্ন কম্পিউটারের শ্রেণী বিভাগ। তো এই ক্ষেত্রে আমরা ডাটা প্রসেসিং এর উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণীবিভাগকে মূলত তিনটা ভাগে ভাগ করা হয়, একটা অ্যানালগ, ডিজিটাল আর হচ্ছে হাইব্রিড। তো অ্যানালগ কম্পিউটার সম্পর্কে কারোর কি কোনো ধারণা আছে? অ্যানালগ কম্পিউটার কি, বা কোনো একটা উদাহরণ দিতে পারবেন? একটু রেসপন্স করতে হবে, সবাই চুপ করে থাকলে আর হবে নাকি? না স্যার, অ্যানালগ কম্পিউটার কি তা তো জানা হয় নাই কখনো। সবই তো ডিজিটাল মনে হয়। সবই ডিজিটাল না, আপনার হচ্ছে গিয়ে অ্যানালগ কম্পিউটার মূলত আহ, এক ধরনের কম্পিউটার যা অবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল ভৌত রাশি, যেমন হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ, তাপমাত্রা ইত্যাদি ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান ও উপাত্ত প্রক্রিয়াকরণ করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যাইতে পারে, আহ, আপনার ওই যে মোটর সাইকেলের গতি যেটা দিয়ে মাপে, স্পিডোমিটার। তো এটা তো মূলত আপনারা দেখবেন যে বর্তমান যে বাইকগুলা দেখি সেগুলো হচ্ছে গিয়ে ডিজিটাল মিটারে আমরা এই তথ্যগুলা পাই যে এই গাড়ি কত গতিতে যাচ্ছে। তো এই গতিটা মূলত অ্যানালগ ডাটাকে আমরা ডিজিটাল ইসেতে দেখতেছি, ঠিক আছে? তো এই অ্যানালগ কম্পিউটারের সংজ্ঞাটা একটু মুখস্থ করতে হবে। স্যার গাড়ির স্পিডোমিটার ওইটাই হচ্ছে অ্যানালগ কম্পিউটার সরি, উদাহরণ। সরি। বলছি যে ওই যে গাড়ির যে স্পিডোমিটার আছে ওইটাই হচ্ছে অ্যানালগ কম্পিউটারের উদাহরণ। হ্যাঁ, এখানে থার্মোমিটার ই করে, থার্মোমিটার বা ওই যে বিভিন্ন বৈদ্যুতিক যেমন ওই যে অ্যামিটার বা বৈদ্যুতিকের মানে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ইগুলা দেখেন না, ওই যে অ্যামিটার দিয়ে মাপে, এগুলা মূলত আর কি অ্যানালগ ডাটাকে প্রসেস করে আমরা হচ্ছে ই পাই, তথ্যগুলা পাই। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ডিজিটাল কম্পিউটার, যেটা ডিজিটাল কম্পিউটার মূলত হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস কম্পিউটার সম্পর্কে প্রথম দিনই বলি, সেটা
কম্পিউটার শূন্য এবং এক ছাড়া কিছু বোঝে না, অর্থাৎ বাইনারি ডিজিট নিয়ে কাজ করে। আমরা কম্পিউটারে যা কিছু করতেছি সবই শূন্য আর একের কম্বিনেশন। একটা ছবি দেখতেছি, ওটার ব্যাকগ্রাউন্ডে শূন্য আর এক ছাড়া কিছুই থাকে না, ওখানে হাজার হাজার শূন্য আর একের কম্বিনেশন থাকে। তো এই যে আপনারা যেই ছবিটা দেখতে পাচ্তেছেন বা আমি যে কথা যেটা বলতেছি, ওভারঅল শূন্য আর একে মানে যাচ্ছে, আপনারা ওইটাই শুনতেছেন। তো আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাব তখন হচ্ছে গিয়ে আহ, শূন্য আর এক দিয়ে কিভাবে কাজ করে সেটা হচ্ছে ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে? তো বাইনারি নাম্বার নিয়ে মূলত হচ্ছে ডিজিটাল কম্পিউটার কাজ করে, সেখানে শূন্য এবং এক থাকে। আর এর হিসাব খুবই হচ্ছে সূক্ষ্ম এবং নির্ভুল হয়। আচ্ছা, এটা ডিজিটাল কম্পিউটার গেল। এবং হাইব্রিড কম্পিউটার হচ্ছে কম্বিনেশন অফ অ্যানালগ কম্পিউটার অ্যান্ড ডিজিটাল কম্পিউটার। তো এটা হচ্ছে একটা উদাহরণ। আপনার এই যে হাসপাতালের আইসিইউতে হচ্ছে যে কম্পিউটারটা ব্যবহার করা হয়, অর্থাৎ আপনার মানুষের গায়ে যে অ্যানালগ এইগুলা থাকে, মানে যেমন রক্তের পালস বা হার্টবিট, এই ডিটেলসগুলো আমরা মনিটরে দেখতে পারি। এটা হচ্ছে হাইব্রিড কম্পিউটারের। স্যার এই যে ডিজিটাল কম্পিউটারের একটা উদাহরণ কি দিতে পারে স্যার এখানে? ডিজিটাল কম্পিউটারের উদাহরণ আপনার হচ্ছে গিয়ে আমরা বর্তমান যে পিসিটা ব্যবহার করতেছি এটা। জি, ঠিক আছে। আচ্ছা, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের সেটা হচ্ছে আকার, গতি এবং সংরক্ষণ ক্ষমতার উপর ভিত্তি করে কম্পিউটারের শ্রেণী বিভাগ। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একদম মুখস্থ। সেটা হচ্ছে 4টা শ্রেণীতে ভাগ করছেন। একটা সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার আর হচ্ছে গিয়ে মাইক্রো কম্পিউটার। তো এই কোশ্চেনটা হচ্ছে পড়ার আহ, ধরনটা হচ্ছে গিয়ে আপনারা এই সংজ্ঞাটা একটু দেখবেন এবং একটা করে উদাহরণ হচ্ছে এখানে অ্যাড করবেন। সংজ্ঞা এখানে এই যে সংজ্ঞা টাইপের বলতে একটু দেখা গেল 2টা লাইন আপনারা প্রথম করলেন এই পর্যন্ত দিয়ে আপনারা একটা করে উদাহরণ দিবেন। এখানে এইটা বোঝানোর কিছু নাই। দেখুন, সুপার কম্পিউটার সবথেকে গতিশীল, শক্তিশালী, দ্রুত গতি সম্পূর্ণ এবং ব্যয়বহুল। এই টাইপের কিছু কথা আছে, আপনারা এমনিতে পড়লেই বুঝতে পারবেন। একটা করে উদাহরণ মাস্ট যেন থাকে, ঠিক আছে? আচ্ছা, গঠন এবং আকৃতি ভেদে মাইক্রো কম্পিউটারকে আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। এটা লেস ইম্পর্টেন্ট, পড়ার মোটামুটি দরকার নেই, কারণ এগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ডেস্কটপ, ল্যাপটপ, পাম্পটপ, নোটবুক, পকেট কম্পিউটার। তো এইটা সম্পর্কে যেগুলো আমাদের একটু কম পরিচিত, একটু একটু রিডিং পড়বো, না পড়লেও সমস্যা নাই। তবে যদি আপনারা এখন থেকে এই ডিটেলস এগুলো পড়েন তাহলে মানে মোটামুটি পরীক্ষার প্রিপারেশনের জন্য ভালো। আচ্ছা, একটা কথা বলি যে আমরা মোটামুটি কয়েক ক্যাটাগরির স্টুডেন্ট পাই। ক্যাটাগরি হচ্ছে গিয়ে যারা মোটামুটি ভালো পড়াশোনা করে, নিয়মিত। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে গিয়ে এরা অনিয়মিত এবং ক্লাসে অ্যাটেন্ড হয় না। এরা মোটামুটি সাজেশনের অপেক্ষায় থাকে যে যেগুলো দাগায় দেবে ওগুলো কোশ্চেন পড়তে হবে। মোটামুটি আমি এই যে কোশ্চেনগুলো আগেরটা দাগায় দিলাম, এই যে স্টার চিহ্ন টাইপের দিলাম, তো এই স্টুডেন্টগুলোর জন্য এই দাগানো কোশ্চেনগুলো যে মানে পিঠ বাঁচানো টাইপের, যেগুলো মাস্ট পড়তে হবে, ঠিক আছে? এগুলো বাদ দেওয়ার অপশন নাই। আর যারা পরীক্ষায় আরো ভালো করতে চান তারা হচ্ছে গিয়ে এই ডিটেলস সব পড়ে ফেলবেন, ঠিক আছে? আর আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে গিয়ে দিনের পড়া দিনেই শেষ করে ফেলার ট্রাই করবেন। সর্বোচ্চ 1 দিন বা 2 দিন সময় নেবেন, কারণ এটা পেন্ডিং যত রাখবেন পড়ার পরিমাণটা পরবর্তীতে তত বেড়ে যায়। আপনাদের যে ফাইনাল যে পরীক্ষাটা হয় ওই পরীক্ষার আগে ছুটি থাকে না, অর্থাৎ একদিনও ছুটি পাবেন না, পরপর পরীক্ষা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি কেউ এরকম চিন্তা করেন যে ভার্সিটি যেরকম আমরা পার হয়ে আসছি, যে একদম সেমিস্টারের শেষে যে পরীক্ষার আগের রাত্রে পড়ে আমি মানে প্লাস পাবো, ব্যাপারটা এরকম হবে না।
আচ্ছা, কম্পিউটারের প্রজন্মের বর্ণনা এইটা একটু দেখতে হবে। সেটা পড়ার সিস্টেমটা হচ্ছে গিয়ে এই যে যেমন প্রথম প্রজন্মের কম্পিউটারের হচ্ছে গিয়ে আহ, 3 থেকে 4টা বৈশিষ্ট্য পড়বেন আর একটা করে উদাহরণ দিবেন। উদাহরণ এই যে উপরে দেওয়া আছে, উপর থেকে একটা উদাহরণ দিবেন, জাস্ট বৈশিষ্ট্য এবং উদাহরণ। আপনার যে উদাহরণটা মানে একটু মনে রাখতে সুবিধা হয় ওই উদাহরণটাই পড়বেন, মিনিমাম একটা করে উদাহরণ দিবেন, বৈশিষ্ট্য এবং উদাহরণ। এটা মূলত কম্পিউটারের যে বিবর্তন হয়েছে, যে প্রথম প্রজন্মের কম্পিউটারে হচ্ছে ভ্যাকুয়াম টিউব, তারপরে হচ্ছে রেজিস্টার, পরে আইসি, এরকম আস্তে আস্তে যে ব্যবহার করা হয়েছে, এগুলা সম্পর্কে এইখানে লেখা আছে। এখানে 2 মার্কের কোশ্চেন এরকম থাকতে পারে যে আপনার পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য এবং উদাহরণ দাও, তো সেক্ষেত্রে এটা 2 মার্কের কোশ্চেন হয়ে গেল। আর যদি মানে কম্পিউটার প্রজন্ম সবগুলাই লিখতে বলে, সেটা হচ্ছে 6 মার্কের কোশ্চেন। অর্থাৎ সব ধরনের প্রিপারেশনই আমাদের নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে কি ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ একটা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। তো সেক্ষেত্রে এই চিত্র যেটা দেখতেছেন এটা হুবহু এইরকমই লিখতে হবে। এমনকি এই যে তীর চিহ্ন যেটা দেখতেছেন, এই তীর চিহ্ন মানে স্পষ্ট খাতায় উল্লেখ থাকবে। তো এখানে হচ্ছে আধুনিক কম্পিউটার আহ, পদ্ধতি 5টি প্রধান অংশ নিয়ে গঠিত। মোটামুটি আমরা এগুলোর নাম শুনছি, মানে মেইন মেমোরি, এইএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, তারপর ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আর কন্ট্রোল ইউনিট। ঠিক আছে। তো এই মেইন মেমোরি সম্পর্কে কিছু লিখতে হবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট সম্পর্কে কিছু লিখতে হবে, ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে লিখতে হবে, আর হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউনিট সম্পর্কেও লিখতে হবে। তো এখানে মেইন মেমোরি বা মেমোরি, কম্পিউটারের মেমোরি কি কেউ কি বলতে পারবেন? জি স্যার, বলা যাবে। জি, একটু বলেন শুনি। মেমোরি প্রধানত আসলে দুই প্রকারের, ঠিক আছে। একটা হচ্ছে আহ, স্থায়ী মেমোরি, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। মানে যেমন এই যে র্যাম এবং হচ্ছে এসএসডি, এখানে দুটার মধ্যে পার্থক্য আছে। র্যাম অথবা রম এটা হচ্ছে কম্পিউটারের গতি কতটুকু এটা নির্ণয় করে, আর হচ্ছে এসএসডি অথবা হার্ড ডিস্ক এগুলো আসলে স্টোরেজ মেমোরি। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট অথবা ছবি, ভিডিও, অডিও এগুলো রাখা যায় আর কি। আচ্ছা, মেমোরি প্রধানত 2 প্রকার, সেটা হচ্ছে গিয়ে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি, তাই তো? জি আচ্ছা, প্রাইমারি মেমোরিকে আবার মানে আপনি যেটা বললেন র্যাম এবং রম, এটা হচ্ছে প্রাইমারি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে গিয়ে আপনার আহ, বিভিন্ন ওই যে হার্ড ডিস্ক আমরা যেগুলো দেখতে পাই, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, তারপর ডিভিডির যে ডিস্ক, এগুলা হচ্ছে আপনার সেকেন্ডারি মেমোরি। অর্থাৎ মানে মেইন মেমোরি যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিট অর্থাৎ কন্ট্রোল ইউনিটের সাথে আপনার যুক্ত থাকবে সরাসরি। আহ, আপনার সিপিইউ এর সাথে কানেক্টেড থাকবে। তো সেই ক্ষেত্রে আপনার রম আর র্যাম, যেটা রমের ফুল ফর্ম হচ্ছে গিয়ে, বলতে পারবেন রমের ফুল ফর্ম? রমের মনে ফুল হয় ফর্ম হচ্ছে গিয়ে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। আর হচ্ছে র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এখানে আবার হচ্ছে ভলাটাইল এবং নন ভলাটাইল 2টা টার্ম আসে। 2টা টার্ম হচ্ছে গিয়ে একটা ভলাটাইল, অর্থাৎ আপনার বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে, অর্থাৎ আপনি যদি পাওয়ার অফ করে দেন এই মেমোরিতে কোনো ডাটা থাকে না, অর্থাৎ যে ডাটাগুলো নিয়ে কাজ করছে সব মুছে যায়। এটার উদাহরণ হচ্ছে র্যাম।
আর রম হচ্ছে গিয়ে বিদ্যুৎ যাওয়ার পরও ওইটা ডাটা হচ্ছে গিয়ে মুছে যায় না, ঠিক আছে? তো এই দুইটা মেমোরি আপনার হচ্ছে গিয়ে সিপিইউ এই দুইটা মেমোরিকে সরাসরি ব্যবহার করতে পারে, এই জন্য এটাকে প্রধান মেমোরি বলে। আর স্যার রম সরি, স্যার, রমের একটা উদাহরণ মানে এরকম, মানে এটা একটু ভালো ক্লিয়ার করে বুঝতে পারলে ভালো হতো রমের বিষয়টা। আচ্ছা, রমের রমের বিষয় হচ্ছে গিয়ে আপনার যদি বৈশিষ্ট্যর মধ্যে যাই, তাহলে পরে রমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে এর মেমোরি মুছে যাবে না, যেটা র্যামের সাথে যদি কনফিউজড হন, আপনি যদি আপনার পিসির পাওয়ার অফ করে দেন তাহলে পরে আপনার র্যামের যে তথ্যগুলা থাকে ওইটা হচ্ছে গিয়ে মুছে যায়, অর্থাৎ আপনি যে জি জি, এটা কিন্তু আসলে রমের ওটা একটু কনফিউজ, মানে একটু যদি আপনি প্র্যাকটিক্যালি বলতেন তাহলে একটু মানে বিষয়টা ভালো মনে থাকতো আর কি। আচ্ছা, সিপিইউ আমরা যদি কোনো একটা সাপোজ আমরা একটা ম্যাথ দিলাম বা আদার্স একটা বড় ফাইল দিলাম, সেটা হচ্ছে গিয়ে সিপিইউ প্রসেস করবে। তো রম মূলত হচ্ছে আপনার র্যামের থেকে কম গতিসম্পন্ন এবং কম দামি, ঠিক আছে? তো শুরুতে ধরেন আমার একটা 10 জিবির ফাইল, এটা হচ্ছে প্রসেস করতে হবে। তো র্যাম তো আপনার সাপোজ আমার পিসিতে র্যাম 2 জিবি, স্টোরেজ হচ্ছে গিয়ে ধরেন 120 জিবি এসএসডি, অর্থাৎ রম 120 জিবি মনে করেন, আর হচ্ছে গিয়ে 2 জিবির র্যাম, আর সিপিইউ মোটামুটি চলার মতো। তো সেই ক্ষেত্রে আমার 10 জিবির একটা ফাইল যদি আমি দিই, তাহলে র্যামে কি আমার 10 জিবির ফাইল একবারে নিতে পারবে? সম্ভব তো না, কারণ আমার স্টোরেজই তো 2 জিবি র্যামের। তো সেই ক্ষেত্রে এই রম থেকে 2 জিবি মানে ডাটা প্রথমে আপনার হচ্ছে গিয়ে নিয়ে নেবে, যা সিপিইউ কে এই ডাটা হচ্ছে গিয়ে প্রসেস করতে সাহায্য করে। যখন 2 জিবির ডাটা হচ্ছে গিয়ে সিপিইউ প্রসেস করে ফেলবে, তখন আবার আপনার রম থেকে র্যাম হচ্ছে গিয়ে ডাটাটা নিয়ে আবার সিপিইউ কে দেবে। মানে এইভাবে মূলত হচ্ছে কাজ করে। বোঝা হুম, গেছে? জি আর আরেকটা হচ্ছে গিয়ে আহ, ভালো বুঝবেন, সেটা হচ্ছে আমরা ফোনের ক্ষেত্রে খুব ভালো বুঝি, সেটা হচ্ছে গিয়ে ফোনের তো এখন স্টোরেজ সিস্টেম, ফোন কিনতে গেলেই দেখবেন যে আহ, দেখা গেল কেউ 12 জিবি র্যাম, 512 জিবি রম এরকম কেনে, তাই না? সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমরা ফোন যখন অন করি, সাপোজ আমার ফোন অফ অবস্থায় আছে, আমি যখন অন করি তখন ওই যে অ্যান্ড্রয়েড লেখা বা বিভিন্ন লোগো আসে, দেখেন না? অ্যান্ড্রয়েড এগুলো ফোনের ক্ষেত্রে অপারেটিং বলছি, সিস্টেম। অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেম এর মধ্যে আবার ওই যে ফ্রেমওয়ার্ক থাকে বা আদার্স, ওটা পরের কথা। তো এইটা লোড নেয়, অর্থাৎ এটা সেভ থাকে হচ্ছে রমে। তো শুরুতে আপনার এই রমটা হচ্ছে লোড নেয়, রম থেকে এই বুট বুট বলে এটা, বুট যে অপশনটা এটা হচ্ছে চালু হয়, তারপরে মানে আদার সিস্টেম চালু হয়, ব্যাপারটা এরকম। তো মূলত বলতে চাচ্ছি যে আপনার রমে ডাটা সেভ থাকবে আর র্যামে হচ্ছে ডাটা সেভ থাকবে না, এই আপাতত এটুকু মনে রাখেন। আচ্ছা, অ্যারিথমেটিক লজিক ইউনিটের ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে মানে এই যে আমি যেটুকু বললাম, এই যে প্রধান মেমোরি সম্পর্কে আপনি মোটামুটি যতটুকু জানেন, এই ডিটেলস যদি জানেন, আপনার মানে মোটামুটি যা জানেন সেটুকু লিখে আসলে হয়ে যাবে, একদম হুবহু আমার মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তারপরে আপনার এই যে ইনপুট ইউনিট আর তারপরে আউটপুট ইউনিট, এটা সম্পর্কে কি পড়ার দরকার থাকে? যেমন আমরা হচ্ছে গিয়ে কিবোর্ড মাউস এগুলো তো ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস তো জানি, ইনপুট ডিভাইস চিনি না আমরা সবাই, কোনগুলাকে ইনপুট ডিভাইস বলে? আহ, জি স্যার। আচ্ছা বলেন তো, ফোনের টাচ স্ক্রিন এটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? এটা আউটপুট দুইটাই আছে, একই সাথে দুইটার কাজ করে, ইনপুট ইনপুট আউটপুট আউটপুট কাজ দুইটাই। করে, হ্যাঁ হ্যাঁ। তো এই ক্ষেত্রে কিবোর্ড এটা শুধুমাত্র ইনপুট ডিভাইস। আমরা যদি কিবোর্ড মাউস পিসির ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস। আউটপুট ডিভাইসের যদি দেখি তাহলে পরে আপনার প্রিন্টার মনিটর এগুলা আউটপুট ডিভাইস। আচ্ছা, এখানে দেখেন কিছু টার্ম আছে, ওএমআর ওসিআর, এগুলা একটু ফুল ফর্ম জানতে হয় মোটামুটি, আমাদের এমসিকিউ পরীক্ষায় বলেন বা এই পরীক্ষাও আসতে পারে। অপটিক্যাল মার্ক রিডার আর হচ্ছে কি ওসিআর কি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এই টাইপের আরো, এটা কি আমার মনে পড়তেছে না, আপনারা দেখে নেবেন।
তো মেমোরি ইউনিটের ক্ষেত্রে যে এখানে ইনপুট ইউনিট, মেমোরি ইউনিট, আচ্ছা কন্ট্রোল ইউনিট এখানে আছে, এখানে ডিটেলস যেগুলো আছে একটু দেখে নেবেন। এখানে সিপিইউ এর মধ্যে আবার হচ্ছে কন্ট্রোল অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে আপনার কন্ট্রোল ইউনিট থাকে আর অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে। এটার কাজ কি একটু লিখে দিলেই হয়ে যায়। আর আউটপুট ডিভাইসের তো বুঝলেনই, অর্থাৎ আমি ইনপুট ডিভাইস দিয়ে একটা তথ্য দিলাম, সিপিইউতে সেটা প্রসেস হবে এবং আউটপুট ডিভাইসে ওইটা হচ্ছে গিয়ে ডাটা শো করবে, তাই তো? যেমন ইনপুট, আমি একটা উদাহরণ দিয়ে বলি, সাপোজ হচ্ছে গিয়ে ইনপুটে আপনি দিলেন কিবোর্ড ইনপুট ডিভাইস দিয়ে 2+2, এটা আপনি ইনপুট ডিভাইস দিয়ে দিলেন। এখন সিপিইউতে বা আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিটে যে এটা প্রসেস হবে যে 2+2 দিলে কত হয়, এরপরে এটার রেজাল্ট যেটা 4, এটা হচ্ছে আউটপুট ডিভাইসে ওটা আপনি শো মানে দেখতে পারবেন। আচ্ছা, আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য কি? এটা মানে জাস্ট 2-3 বার রিডিং পড়বেন, মানে এই পয়েন্টগুলা মনে রাখলেই হইল। যেমন দ্রুত গতি সম্পূর্ণ নির্ভুলতা, সূক্ষ্মতা, আরো কি কি মানে আহ, আছে এগুলা জাস্ট, এই যে বিশ্বাসযোগ্যতা, ক্লান্তিহীনতা, এগুলা জাস্ট মানে একবারে মানে মেন পয়েন্টগুলা মনে রাখার চেষ্টা করবেন। আর ভিতরে যেটুকু 1 লাইন 2 লাইন করে আছে এটা জাস্ট 1 থেকে 2 বার আপনি রিডিং করবেন। আর এইগুলা 1 মিলি সেকেন্ড সমান কত সেকেন্ড, এগুলা একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্স মানে যেটা নেওয়া, আপনি উপস্থিত আছেন কিনা এটা আমরা একটু রাখি। তো সেক্ষেত্রে আমার কাছে নামগুলা নেই, আপনারা এক এক করে একটু নামগুলা যদি বলতেন, আজকে কে কে উপস্থিত আছেন। সবাই কি ঘুম? আচ্ছা, তাহসান মাহবুব, আপনার নাম কি এটাই আছে? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহসান মাহবুব আপনার নাম না? স্যার জি জি জি, মাহবুব হোসেন সার্টিফিকেটের নাম। শুধু মাহবুব? জি স্যার, মূলত হচ্ছে বই কিনা হয়নি তো এখনো, বুঝছেন? এই জন্য একটু দেখি আচ্ছা, এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ বইয়ের অর্ডার দিব। বই না কিনলেও আপাতত সপ্তাহখানেক টেকা যাবে, কারণ আপনাদের যে পিডিএফটা দেখাচ্ছে এটা গ্রুপে আমি আজকে আপলোড করে দিব, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে জি। দেখে পড়তে পারবেন। আচ্ছা, এরপরে কে আছেন? ও আচ্ছা স্যার, এটা কি আপনার হাজিরা শিট নাকি, জি জি যেটা জি আপনি এই যে জি মাত্র জি বের জি করলেন? জি। মুসা শেখ, আপনার নাম কি মুসা শেখই নাকি অন্য কোনো নাম হবে? জি মুসা শেখ। স্যার ওই যে আমার নামটা কিন্তু আপনার ওই যে এখানে একটু মিস্টেক হয়ে গেল, ওইটা এম এ এইচ হবে, এইচ এর পর এটা হবে না। এইচ এই যে আপনার এখানে আছে, কি দেন বানান? ও আচ্ছা আচ্ছা, ও ফেসবুকে যেটা ওইটা দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার ইসের জন্য তো নোট করা ব্যাপার না। আপনার মানে প্রতিষ্ঠানে কি নাম দেওয়া আছে? আহ, মাহবুব হোসেন, MAHBUB, আচ্ছা, ওই এইচ এর পরে এটা আর কি নাই। আপনি যে নামটা আছে এটা থাক, সমস্যা নাই, আপনি তো হাসান মাহবুব এখানে হাজিরা শিটে লিখে আচ্ছা রেখেন, ঠিক আছে। তাহলে আপনার সুবিধা হবে। আইডি তো এটা দিও। এরপরে এমডি রাকিবুল ইসলাম, হ্যাঁ? জি স্যার, এই নামই হবে। আচ্ছা, এমডি হাসান আলী, জি স্যার। এই নামই হবে না? জি। আচ্ছা, এমডি আলামিন শেখ, জি স্যার। এই নামই হবে আপনার? জি স্যার, এটাই হবে। এটাকে কি কপি করা কি যায়?
শেখ বানান কি আপনি এটাই লেখেন? জি স্যার ওটাই। আচ্ছা। তারপরে বিএম ফিরোজ হোসেন। জি স্যার, বিএম ফিরোজ হোসেন। বিএম ফিরোজ হোসেনই হবে না? জি স্যার, বিএম ফিরোজ হোসেন, সাথে আর একটা হবে ইরানি খাতুন। রানী খাতুন। ইরানি, ইরানি। ইরানি। আচ্ছা আচ্ছা। স্যার আমার একটা নাম নোট করে নেন আপনি, ওই যে ওইখানে আচ্ছা একটু শেষ হাজিরা করেন। শিটে স্যার। বলবো? একটু শেষ করে নিন। আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে নিন। তারপরে ইরানি। দুইজন, আমরা দুইজন তো হ্যাঁ, একসাথে দেবেন হাজিরা। আমার ওয়াইফ আর আমি দুইজন একসাথে আমরা ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, ইরানির ওরা সাথে কিছু আছে? ইরানি খাতুন। ERANE হবে। আচ্ছা, কে যেন বলতেছিলেন নোট করতে? স্যার হ্যাঁ মানে বলেন, কি যেন নোট করতে বলতেছিলেন? রিপা খাতুন, রিপা খাতুন, ওই নামটা নোট করে নিন। আমার সাথে আর কি, আমরা দুজন একসাথে পড়তেছি তো। আচ্ছা, এমন দুইজন আছেন, মানে দুই গ্রুপ, দুইজন করে ক্লাস করতেছেন না? না ও হচ্ছে একটু ফ্যামিলিতে একটু ঝামেলা আছে তো আপনার। ও আচ্ছা আচ্ছা, ওর হচ্ছে বাচ্চা কাচ্চা দুইটা ছোট ছোট, তো এই জন্য আর কি একটু সমস্যা। বুঝতে পারছি। আর তো কেউ নেই আজকে? কেউ কি বাদ গেলেন? স্যার আমার নামে এমডি আছে সামনে। কি নাম? মানে আপনার নামটা কি? আচ্ছা, কার নামের আগে এমটি হবে একটু, কে বললেন? স্যার আমার নামের সামনে এমডি আছে, মুসা শেখ। মুসা শেখ। আচ্ছা, এটুকু আমরা শেষ করি। এরপরে অনুশীলনী যেটা, এখান থেকে কয়েকটা কোশ্চিন আমি দাগায় দিব। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা একটু বেশি থাকে। তাছাড়া মোটামুটি সবগুলো কোশ্চিনে আপনারা দেখবেন পরীক্ষা ভালো করার জন্য। ডাকেন যখন পিডিএফটা দিয়েন। বুঝিনি। বলছি স্যার, পিডিএফটা যখন সেন্ড করবেন, এই যে মার্কিং করছেন না, এই হ্যাঁ হ্যাঁ মার্কিংটা সেভ করে তারপর পিডিএফটা দিয়েন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইরি, হ্যাঁ? ইরি, কাগজটা রে। আচ্ছা, এটা পূর্ণরূপ যেগুলো আছে সবগুলাই পড়তে হবে, তিনটাই। হ্যাঁ।
এটা আপনার 6 নম্বরের কোশ্চেনও আসতে পারে, অর্থাৎ ব্লক ডায়াগ্রাম আঁকিয়ে ডিটেলস হচ্ছে গিয়ে আলোচনা করা। স্যার জি, নয়েজ আসছে তো দেখেন, আনমিউট আছে অনেকে, তাদেরকে একটু মিউট করে দেন। আচ্ছা সবাই একটু কষ্ট করে আপাতত মিউট করেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনার গত কোশ্চেনে না পড়ে তাহলে এবার কোশ্চেন আসবে। এটা একটু দেখে নিলে ভালো হতো, গত মানে লাস্ট যে কোশ্চেনটা দেখবেন যে আমি যে ব্লক ডায়াগ্রামে যেটা দাগায় দিলাম না, এটার ওইটা সেম অ্যান্সার, তো একটা পড়লে দুইটা হয়ে যাবে। তো বিগত সালের কোশ্চেন কি রিপিট হয়? রিপিট বলতে আপনার ইমিডিয়েট যেটা সেটা তো আসে না, অর্থাৎ আপনার লাস্ট যে পরীক্ষাটা হয়েছে ওই ওই কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে তো মানে পার্থক্য সর্বোচ্চ হাতে গোনা একটা থেকে দুইটা কোশ্চেন হয়তো আসতে পারে, আর ওইগুলা বাদ দিলে দিতে পারেন। দেখা যাচ্ছে জোর সারগুলোর প্রশ্ন জোর সালগুলোতে আসে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে আমাদের কলেজের ক্ষেত্রে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখানে জোর বিজোর ওইরকম কাজ করে না। আপনার প্রিভিয়াস 3 থেকে 4টা সালের কোশ্চেন যদি পান তাহলে ওইগুলো পড়লে আপনি খুবই ভালো রেজাল্ট করতে পারবেন, আশা করা যায়। আচ্ছা, আমরা প্রথম অধ্যায় শেষ করলাম এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা শুরু করি, সেটা হচ্ছে কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি নিয়ে একটু আলোচনা হয়ে গেছে আসলে, ওই যে র্যাম রম নিয়ে যেটা আর কি আলোচনা করলাম, এই অধ্যায়ে মূলত ওগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আপনার কম্পিউটারের বিভিন্ন মেমোরি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখি কি কি আছে কম্পিউটার মেমোরির সংজ্ঞা যেটা। আচ্ছা, কম্পিউটার মেমোরির প্রয়োজনটা কি কেউ কি বলতে পারবেন? মেমোরি কি জন্য দরকার বা মেমোরি কি? তথ্য সংগ্রহ করে রাখার জন্য মেমোরি দরকার। আচ্ছা, মূলত আমরা মেমোরি বলতেই আমাদের মাথায় আসে যে যেখানে আমরা বিভিন্ন ডাটা বা মানে সেভ রাখতে পারি। তো কম্পিউটারে আমরা যে তথ্যগুলা দিই বা আমাদের যে মানে আচ্ছা কেউ কি বলতে পারবেন ডাটা এবং ইনফরমেশন কি? ডাটা হচ্ছে একটা এলোমেলো জিনিস, এলোমেলো একটা, ওটাকে সাজিয়ে আসলে ইনফরমেশন হয়। হ্যাঁ, মূলত হচ্ছে ডাটা আপনার এলোমেলো অবস্থায় থাকে, যেটা নিয়ে আপনি মানে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন না যে জিনিসটা কি, ঠিক আছে? আর এই ডাটাগুলোকে যখন প্রসেস করে অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়া করে আমরা যখন একটা তথ্য পাই ওটা হচ্ছে ইনফরমেশন। তো এখন এটা এমনি বেসিক জানার জন্য আপনাদের কোশ্চেনটা করলাম। তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি, আমরা র্যাম রম সম্পর্কে আলোচনা অলরেডি করে ফেলছি। এটা হচ্ছে পি র্যাম কি পি রম, এটা হচ্ছে গিয়ে পি ফর প্রোগ্রামেবল, আর ইপি এটা হচ্ছে কি সম্ভবত ইরেজেবল প্রোগ্রামেবল, এরকম টাইপের কিছু একটা হবে, একটু
একটু আপনারা নেট থেকে দেখে নিয়েন যে এটার ফুল ফর্ম কি দেওয়া আছে, এগুলা একটু ফুল ফর্ম জেনে রাখা ভালো। র্যাম রমের ফুল ফর্ম তো আমাদের অবশ্যই জানতে হবে, তারপরে পি রম, তারপরে ইপি রম, এগুলা সম্পর্কে আমাদের ডিটেলস একটু জানতে হবে। তো কম্পিউটার মেমোরি এখানে তিনটা ভাগে ভাগ করছে, এটা প্রধান মেমোরি, সহায়ক মেমোরি আর হচ্ছে ক্যাশ মেমোরি। তো এটা এই শ্রেণী বিভাগ অর্থাৎ এই যে এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? বিশেষ করে এই যে এইগুলা র্যাম আর রমের এই টার্মগুলা, এটা একটু দেখবেন, যদি মুখস্থ রাখতে পারেন তাহলে ভালো। এখানে ফুল ফর্ম দেওয়া আছে। আচ্ছা, প্রধান মেমোরি সম্পর্কে আমরা একটু আলোচনা করছি না? প্রধান মেমোরি হচ্ছে কি এখানে দুইটা ভাগে ভাগ করছে, র্যাম আর রম। তো এই জন্য ডিটেলস আর কি বলতেছি না, অলরেডি মোটামুটি বলা হয়ে গেছে। আচ্ছা, স্ট্যাটিক আর ডাইনামিক এই দুইটা কি কেউ বলতে পারবেন, এই দুইটা টার্ম কি? না স্যার, ধারণা না। জি না স্যার। আচ্ছা, আহ, আচ্ছা এমনি উদাহরণ ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে আসেন। ফেসবুক তো আমরা মোটামুটি সবাই ব্যবহার করি, তাই না? এখন ফেসবুকের যে নিউজ ফিডে যে এইগুলা আসে, এটা কি আপনি সিলেক্ট করে দেন, এটা নাকি র্যান্ডমলি আসে, বা একবার রিফ্রেশ করার পরেও কি সেম জিনিস আসে, নাকি নতুন আরো জিনিস আসে, মানে নতুন কোনো জিনিস? নতুন জিনিস আসে। আচ্ছা, এই যে টার্মটা ব্যবহার হলো, মানে অর্থাৎ আপনার র্যান্ডমলি হচ্ছে চেঞ্জ করে নিচ্ছে, এটা হচ্ছে ডাইনামিক, ঠিক আছে? আর স্ট্যাটিক কি? স্ট্যাটিক হচ্ছে আমরা বিভিন্ন যে ওয়েবসাইটগুলা ব্যবহার করি, দেখবেন যে ফিক্সড আছে। যেমন মানে সব সাইটে আবার মানে স্ট্যাটিক না, কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলা আপনার হচ্ছে গিয়ে ফিক্সড তথ্য থাকে। তো ওই মানে আপনি যেখানে যেই ছবিটা দেখছেন ওইটা ওইখানেই থাকে, কোনো চেঞ্জ হয় না। ওগুলাকে আপনার হচ্ছে গিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, ঠিক আছে? তো স্ট্যাটিক আর ডাইনামিক এই দুইটা টার্মের ক্ষেত্রে আমি ওই উদাহরণগুলো দিলাম, ঠিক আছে? তো এখানে স্ট্যাটিক র্যাম আর হচ্ছে ডাইনামিক র্যাম কি আছে একটু আপনারা রিডিং পড়বেন। আচ্ছা, এখানে রম সম্পর্কে একটু আলোচনা করা হয়েছে, ডিটেলস কত প্রকার বা এখানে কি কি আছে। এই যে দেখেন, এখানে ফুল ফর্ম এগুলো পড়ে ফেলতে হবে। ইউজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি যেটা বললাম, আর হচ্ছে পিরম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এগুলো আমাদের জানতে হয়। বিশেষ করে হচ্ছে কি পিরম আর হচ্ছে ইপ্রম, এটাও ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা মূলত লেস ইম্পর্টেন্ট। আপনার প্রথম যে অধ্যায়টা পড়লাম ওইটা থেকে আর কি বেশি কোশ্চিন আসে বা মাস্ট কোশ্চিন আসে। আর এই অধ্যায় থেকে মূলত র্যাম রম নিয়ে বেশি কোশ্চিন আসে, আর প্রাইমারি সেকেন্ডারি মেমোরি নিয়ে আর কি আলোচনা। তো সেক্ষেত্রে এইটা জাস্ট পার্থক্য আমাদের এই চ্যাপ্টার থেকে দুইটা পার্থক্য পড়তে হবে, একটা প্রাইমারি সেকেন্ডারি মেমোরির পার্থক্য, আর একটা হচ্ছে কি র্যাম আর রমের পার্থক্য। এই দুইটা পড়লেই হয়ে যাবে। আচ্ছা, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি নিয়ে কারো কি কোনো কোশ্চিন আছে? কেউ কি মানে বুঝতে পারেন নাই বা বোঝানোর কি দরকার আছে এটা? না স্যার, মোটামুটি তো বুঝলামই আর কি স্যার। আচ্ছা, মেন পার্থক্য এই যে এই 1 নাম্বার, ঠিক আছে? আর আপনারা চেষ্টা করবেন পরীক্ষার হলে আপনার 2 মার্ক হোক, মানে যদি 2 মার্কের ওইখানে পার্থক্য আসে, মিনিমাম 3 থেকে 4টা পার্থক্য লিখে আসবেন, ঠিক আছে? দেখা গেলো যে 2 মার্কের কোশ্চিন আমি 2টা লিখে আসলাম, 2 মার্ক দেবে, ব্যাপারটা তা না। কিছু কিছু স্টুডেন্ট আছে এই 2 মার্কের জন্য 5 থেকে 6টা পর্যন্ত হচ্ছে আপনার পার্থক্য দিয়ে দেয়। তো যে 5-6টা লিখবে আর আপনি 2টা লিখবেন, ব্যাপারটা তো সমপর্যায়ের নাম্বার যাবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আহ, মানে আমার ক্লাসে আমি বলে দিই যে হচ্ছে নাম্বার যদি পার্থক্যর ক্ষেত্রে কমও থাকে সেক্ষেত্রে মিনিমাম দ্বিগুণ অর্থাৎ 2 মার্ক থাকলে 4টা পার্থক্য দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে?
আর যেটা যদি 6 মার্কের কোশ্চেন থাকে সেটা মিনিমাম 8 থেকে 10টা দেওয়ার ট্রাই করবেন। স্বভাবতই আপনার 6 মার্কের ওইখানে পার্থক্য খুব 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 কম আসে, কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে এই পার্থক্য, যে যত বেশি পয়েন্ট লেখে সেক্ষেত্রে আর কি নাম্বারটা বেশি আগায় আসে। আচ্ছা, বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট এই সম্পর্কে কি মানে ধারণা নাই এমন কেউ কি আছেন বা নাম শোনেন নাই? হ্যাঁ, শুনেছি স্যার। আচ্ছা, মেন যে পার্টটা আমাদের মনে রাখতে হয়, 1 বাইট সমান 8 বিট। এখানে হচ্ছে বিট কি 0 এবং 1কে আপনার হচ্ছে বিট বলা হয় একত্রে। তো আর তারপরে আমরা যেমন মেমোরি কার্ড যখন কিনতে যাইতাম, মেমোরি কার্ড বলেন, আগের যুগে যখন আমরা প্রথম মেমোরি কার্ড আসলো, 128 মেগাবাইটের মেমোরি কার্ড আমি সম্ভবত কিনছিলাম। 128 মেগাবাইট, তারপরে 512 মেগাবাইট, তারপরে 1 জিবি, 2 জিবি, এরকম করে এখন তো আহ, অনেকেই। তো এই ক্ষেত্রে 1 কিলোবাইট সমান কত বাইট, 1 মেগাবাইট সমান কত কিলোবাইট, 1 গিগাবাইট সমান কত মেগাবাইট, এটা তো কম বেশি আমরা মেমোরি কার্ড যারা কিনছি বা মেমোরি কিনছি এরা মোটামুটি জানার কথা, তাই না? 1024, ঠিক আছে। এক্ষেত্রে 1 বাইট, বাইট হচ্ছে সব থেকে কম, এবং হচ্ছে গিয়ে এইখানে যে পর্যন্ত আছে টেরাবাইট, এটা হচ্ছে বেশি। টেরাবাইটের উপরে আরো এরকম পরিমাপের একক আছে, সেগুলো আমাদের আপাতত না জানলেও হইল, চলে আপাতত, ঠিক আছে। সেই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। র্যাম রম এইটা নিয়ে আর কি দাগালাম না, কারণ আপনার র্যাম ও রমের মধ্যে যে পার্থক্য, এটার মধ্যে সব টপিকে আর কি চলে আসে। সেক্ষেত্রে এই যে মানে আমি দাগানোর ক্ষেত্রে এই ব্যাপারগুলা দেখবেন একটু মিস গেলেও যেন আবার আপনারা একদম বাদ দিয়েন না, ঠিক আছে। যেমন র্যাম আর রমের মধ্যে পার্থক্য যদি এই কোশ্চেনটা দেয়, তাহলে র্যাম রম সম্পর্কে আপনাদের ডিটেলস জানার কথা, অর্থাৎ র্যাম কি রম কি কোশ্চেন আসলে অ্যান্সার দিয়ে আসার কথা। তো এই ব্যাপারগুলা একটু মাথায় রাখেন, হ্যাঁ। রমের শ্রেণী বিভাগ কয়টা এটা একটু দেখেন। এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। আর এই যে পূর্ণ মিনিং মানে ফর্ম যেটা, এটা এগুলো সব একদম মুখস্থ করে ফেলবেন আপাতত। এই 10 নাম্বার যে কোশ্চিন, এটা সব মুখস্থ যেন থাকে। আপনারা যে কোশ্চিনটা দেখালাম, ওই যে পাটা, এটা কিন্তু অলরেডি আসছে। আপনাদের যে কোশ্চিনটা দেখাইছিলাম ওখানে পাটা আছে, ঠিক আছে। আহ, এখানে আপাতত দাগানোর কিছু নাই, মেমোরি শ্রেণী বিভাগ উপরে দাগাই দিছি। তো আপাতত হচ্ছে আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। দুইটা অধ্যায় আমরা শেষ করলাম। পরবর্তীতে আমরা আগামী যে আবার ক্লাস আপনাদের রবিবার একই সময়, ঠিক আছে। আর এই সাবজেক্টটা একটু থিওরি পড়তে বোরিং লাগতে পারে, কিন্তু পরবর্তীতে আমরা প্রোগ্রামিংয়ে যাব বা আদার্স আপনার ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, ওইখানে পুরোটাই আপনার ম্যাথ। তো আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি। তো এইগুলা মোটামুটি সহজ সাবজেক্ট ছিল, ঠিক আছে। থিওরি বেস বেশি, এগুলো মুখস্থ বিদ্যা যার যত ভালো সে তত ভালো করতে পারবেন এই সাবজেক্টে। তো আজকের পড়া নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন। স্যার, এই যে
মানে মেমোরি তো তিন প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি আর একটা ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরি কি জিনিস স্যার? আচ্ছা, ক্যাশ মেমোরি হচ্ছে সব থেকে বেশি গতিসম্পন্ন মেমোরি, ঠিক আছে? এটার দামও সব থেকে বেশি। আপনারা দেখবেন পিসি কিনতে গেলে আপনার হচ্ছে গিয়ে কনফিগারেশনের ক্ষেত্রে যদি খেয়াল করেন দেখবেন খুব হাই এন্ড পিসি বা ল্যাপটপ বলেন, এটা দেখবেন যে 6 MB ক্যাশ বা 12 MB ক্যাশ এরকম আর কি থাকে। তো এইটা কাজ কি করে, এটা সিপিইউতেই থাকে। এটা হচ্ছে গিয়ে র্যাম থেকে যেই ডাটাটা সিপিইউতে যায় এটা ক্যাশ মেমোরিতে যায়, ঠিক আছে? এটা খুবই গতিসম্পন্ন মেমোরি থাকে। এটা র্যাম থেকে ডাটা নেওয়ার পরে এটা হচ্ছে প্রসেস করে, ঠিক আছে? প্রসেস করে আবার র্যামে ব্যাক যায়। বুঝতে পারছেন? এটা কি তাহলে প্রসেসরের মতো কাজ করে নাকি স্যার এটা? প্রসেসরের মতো না, মানে প্রসেসর তো আপনার ডাটা সেভ রেখে তো কাজ করবে, তাই না? জি আপনার জি। আহ, মানে আমি ওই যে প্রথমে যে উদাহরণ দিলাম যে 10 জিবির একটা ডাটা নিল, তো র্যাম হচ্ছে আমার 2 জিবি, আবার ক্যাশ মেমোরি আপনার ছোট ক্যাশ মেমোরি খুব মানে মোটামুটি দামি একটা মেমোরি, ব্যয়বহুল। তো এইটা হচ্ছে গিয়ে পিসির মধ্যে এটা খুবই গতিসম্পন্ন মেমোরি। তো এটা আপনার হচ্ছে গিয়ে সিপিইউর মানে কাজ কত দ্রুত করবে মেমোরিতে রেখে, এটা হচ্ছে ক্যাশ মেমোরি নির্ধারণ করে দেয়, ঠিক আছে? আচ্ছা, ক্লাস টাইম মোটামুটি শেষ আজকের। মানে 1 ঘন্টা হলে তো গুগল মিট অটোমেটিক কেটে যায়, ঠিক আছে? তো আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কনফিউশন থাকে নেক্সট ক্লাসে আমরা সেটা সলভ করব, ঠিক আছে? তো নেক্সট সবাই ক্লাস হবে কবে স্যার? সবাই ভালো থাকবেন। তাহলে আগামী রবিবারে আবার রাত 9টায় আপনাদের সাথে কথা হচ্ছে। জি ঠিক আছে আচ্ছা, আল্লাহ হাফেজ। স্যার। আচ্ছা।